ভাতিজার বিয়ে করা দেখে বুড়ো চাচারও শখ জাগে এই বয়সে একটা নতুন বউ নিয়ে আসার। সে তো রীতিমতো বিয়ে করার জন্য পাগলামি শুরু করে দেয়। আর তার এই পাগলামি থামাতে গিয়েই তার ভাতিজারা তো পড়ে যায় ভয়ঙ্কর মাফিয়াদের চক্করে। এবার তারা কি করবে? কি করে এই মাফিয়াদের হাত থেকে বাঁচবে? আর কি করেই বা চাচার পাগলামি বন্ধ করবে? বিয়ে পাগলে চাচাকে সামলাতে গিয়ে ভাতিজাদের কি নাজেহাল অবস্থা হয়, সেটাই চলুন দেখে আসা যাক আজকের এই মজার গল্প 1 2 চাচা চাতে। শুরুতেই দেখা যায় দুজন লোক একটা ছেলের দিকে বন্দুক তাক করে আছে। ছেলেটা তো এটা দেখে খুব ঘাবড়ে যায় আর রিকোয়েস্ট করতে থাকে যে তাকে যেন না মারা হয়। তাই সে জীবন বাঁচাতে বারবার কল করতে থাকে তার ভাই সানজু আর সাড্ডাকে। কিন্তু তাদেরকে কল করলে কি হবে? এদিকে তো সানজু আর সাড্ডা তারা দুজনেও আছে বিপদে। তারা দুজন কিছু লোকের থেকে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল। পালাতে পালাতে তারা একটা সময় গাড়ি রোডের বাইরে নিয়ে চলে আসে। আর তখনই হয় বিপদ। গাড়িটা ঝুলে থাকে খাদের উপরে। এদিকে তো ওই ছেলেটা বলতে থাকে তারা কল ধরছে না। সে তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তখন ওই লোক দুইটা তাকে শুটই করে ফেলে। এখান থেকে দৃশ্য আসে মতিহারি বিহারে। সেখানে সানজুর গায়ে হলুদ হচ্ছিল। সবাই বেশ এনজয় করছিল। অনেক অনেক আত্মীয় স্বজন আসে তার গায়ে হলুদে। সানজুকে তার এক আত্মীয় বলে, আরে এত দেরি কেন করলে বিয়েতে বসতে? একটু আগে আগেই করতে পারতে। সানজু বলে, এই দেরি তো হয়েছে মিষ্টির কারণে। সেই তো 4 বছর ধরে তার পেছনে পড়ে রয়েছে। আর এতদিন পরই না সে রাজি হলো বিয়ে করতে। এখানে তার কি দোষ? তো তখনই দেখা যায় সেখানে সানজুর চাচা কান্না করতে শুরু করে দেয়। সানজু তাকে ডেকে তার পাশে আনে হলুদ লাগিয়ে দেওয়ার জন্য আর জিজ্ঞেস করে কি হয়েছে, সে কাঁদছে কেন, তাও এত খুশির দিনে। চাচা বলে, আমি সানজুর জন্য খুব খুশি, কিন্তু আমি নিজের জন্য অনেক দুঃখী। কারণ সানজু বিয়ে করে এগিয়ে যাবে আর আমি তো সেই পিছিয়েই থাকবো। আমাকে এই বাড়িতে কেউ ভালোবাসে না। তো আসলে এই চাচা মানসিকভাবে একটু ঠিক নেই। তাই সবাই তাকে বেশ দেখে শুনে রাখে। সবাই তাকে বুঝিয়ে বলে যে তারা তো তাকে খুব ভালোবাসে। সানজুও বলে, হ্যাঁ চাচা, আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি। চাচা তখন এসব শুনে বলে, যদি আমাকে ভালোবেসেই থাকো তাহলে আমার বিয়ে করিয়ে দাও, সেটা কেন করাচ্ছ না? এসব শুনে তার ভাই বলে, কি বলছো? হঠাৎ তোমার কি হয়েছে বলো তো? চাচা বলে, কি হঠাৎ হয়েছে? আমি এখন 50 বছরের হয়েছি। ভাতিজার বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু চাচার হলো না, এটা আবার কেমন কথা? তো এখানে আমরা জানতে পারি এই চাচার নাম হচ্ছে বেদ। তো সবাই তখন তার এসব কথা শুনে বলতে থাকে, বেদ, বিয়ে করতে তো অনেক কিছু তৈরি করতে হয়, এখন হুট করে কিভাবে হবে? বেদ এই কথা শুনে বলে, তো এই তো সব সাজানো আছেই, আমাকে এখন বিয়ে দিলেই তো হয়, বিয়ে দিতে আর সমস্যা কোথায়? তারা বলে, আরে এটা তো সানজুর বিয়ের জন্য করা হয়েছে। বেদ বলতে থাকে, হ্যাঁ আমি তো তাই বলছি, ভাতিজার সাথে চাচারও বিয়ে হয়ে যাক, তাহলে তো খরচও বাঁচবে, খামোখা ঝামেলাও হবে না। তার ভাই এসব শুনে বলে, আচ্ছা আর কোণে কোথা থেকে আসবে শুনি? বেদ তখন রেগে মেগে বলে, তো এখন কি কোণেও আমি খুঁজে আনবো? তাহলে তোমরা কি করবে? আমি তো বিয়ের দায়িত্ব নিচ্ছি আর তোমাদের কাজ হচ্ছে কোণে খুঁজে আনা, এতটুকু কাজও পারবে না? তার ভাই বলে, খুব বেশি তামাশা করছো বেদ। বেদ বলে, আরে ভাই, তামাশা তো আমার জীবন হয়ে গেছে। সানজু তখন তাদেরকে থামিয়ে বলে সে কথা বলছে চাচার সাথে, তারা যেন একটু চুপ থাকে। সানজু এরপর বেদকে বলে, চাচা আমি তোমার বিয়ে করাবো, তুমি কোনো চিন্তা করো না। বেদ তখন খুব খুশি হয়ে বলে, সত্যি তো, প্রমিস? সানজু বলে, হ্যাঁ প্রমিস। বেদ বলে, না না, আমাকে লিখে আঙুলের ছাপ সহ দাও, তবেই না আমি বিশ্বাস করব। এবার তার কথা মতো সবাই কাগজের মধ্যে লেখে, তারপরই সেখানে আঙুলের ছাপ দিয়ে দেয়। বেদও ভীষণ খুশি। এবার ডাক্তার বেদের রিপোর্ট দেখে আর তার ভাইদের বলে, আপনারা কি তাকে ঠিকমতো ওষুধ দিচ্ছেন না? তারা জানে আসলে ওষুধ খেলে বেদের পেট খারাপ হয়, তাই দেয়া হয় না। ডাক্তার এই কথা শুনে বলে, আপনারা একটা মেন্টাল সমস্যাকে কেন এত লাইটলি নিচ্ছেন বলুন তো? এটা তো দিন দিন আরো বেশি খারাপ হতে থাকবে ঠিকমতো মেডিসিন না নিলে। আপনারা কি বুঝতে পারছেন না? আর আমি তো ইমার্জেন্সি দেখতেই পারছি রিপোর্টে, তাকে যত দ্রুত সম্ভব মেন্টাল হসপিটালে ভর্তি করে দিন, নাহলে তার অবস্থা আরো খারাপের দিকে চলে যাবে। এই বলেই ডাক্তার সেখান থেকে চলে যায়। তো এরপরই সানজু সাড্ডাদের সাথে বাইরে আসে। সাড্ডা চাচার এইসব আঙুলের ছাপ নেওয়ার কথা শুনে খুব হাসতে থাকে। সানজু বলে, আমার চাচার জন্য সত্যিই খারাপ লাগছে। চাচাকে ডাক্তার বলেছে হসপিটালে ভর্তি করে দিতে, কিন্তু যতই হোক সে তো আমার চাচা, তাই মনটা তার কথা ভেবে খারাপ হয়ে যাচ্ছে যে আমরা সবাই এখানে থেকে তাকে কিভাবে মেন্টাল হসপিটালে পাঠাই। তো সেই সময় সঞ্জুকে কল করে তার ফ্যামিলির একজন আর বলে তাদের গাড়ি খারাপ হয়ে গেছে, সাড্ডা যেন একটা গাড়ি পাঠিয়ে দেয়। সাড্ডা তখন টিকলকে ডাক দেয় আর বলে গাড়ি পাঠাতে। টিকল বলে, ভাই সব গাড়ি তো বুকিং হয়ে গেছে, কিভাবে পাঠাবো? সাড্ডাই কথা শুনে বলে, চুপ থাক, বুকিং থাকলে সেটা ক্যান্সেল কর,
আমি বলেছি তো সঞ্জুর বিয়ের সময় অন্য কোনো বুকিং নিবি না। টিকল বলে ভাই এটা 1 মাস আগের থেকে করা, আর যদি এটা ক্যান্সেল করি তাহলে সমস্যা হতে পারে। সাড্ডা বলে কিসের সমস্যা? টিকল বলে দেখুন ভাই তারা একটু রাগী, গুন্ডা টাইপের, যে কোনো কিছু করতে পারে। সাড্ডা তখন বলে তাহলে আমি তাদের থেকে মহা রাগী, চুপচাপ এটা ক্যান্সেল করবি, আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি। এই কথা বলেই সাড্ডা আর সঞ্জু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তো যেই লোকেই গাড়ি বুক করেছিল তারা রাস্তায় দেখে ফেলে সাড্ডা গাড়ি নিয়ে চলে যাচ্ছে, তাই তারা দুজন চলে আসে টিকলের কাছে আর তাকে আচ্ছা মতো মারধর করে আর বলতে থাকে কিভাবে সেই গাড়িটা নিতে দিল, বলা হয়েছিল না যে গাড়ি যেন সে কাউকে না দেয়। কত বড় একটা ভেজাল করেছে সেটা সে নিজেও জানে না। টিকল তো তখন হাতে পায়ে ধরে মাফ চাইতে থাকে তার এই ভুলের জন্য, আর বলে এটা সঞ্জু ভাইয়ের বিয়েতে নেওয়া হয়েছে। তখন তাদের বসকে তারা কল করে এই বিষয়ে জানায় আসলে এই গাড়ির মধ্যে হয়তো বা খুব দামি কিছু আছে যা তাদের সাথেই চলে গেছে। তো আজ সঞ্জুর বিয়ে ছিল, সেখানে বেদের সাথে সঞ্জুর শ্বশুরের কথা হয়। বেদ তাকে বলে যদি সে কোনো ভালো মেয়ের খোঁজ দিতে পারে তাহলে খুব ভালো হতো। এসব শুনে তার ভাই বলে বেদ বেশি বেশি করছো, কিন্তু কতবার বলবো এখন বিয়ে হচ্ছে তোমার ভাতিজার, তোমার বিয়ে হবে না এটাই শেষ কথা। বেদ তো এই কথা শুনেই খুব রেগে যায় আর বলে হবে না মানে? এই যে কাগজ, এখানে প্রমাণ আছে তোমরা সবাই বলেছ আমার বিয়ে হবে, তাই আমার বিয়ে হতেই হবে। তার ভাই বলে না হবে না। বেদ বলে হবে না, ঠিক আছে আমার বিয়ে যদি না হয় তাহলে এখানেই আমার শেষ যাত্রা হবে, আমি এবার নিজেকে শেষ করে দিতে চললাম। এই বলেই বাইক নিয়ে পালিয়ে যায় বেদ। তার পেছন পেছন তাকে আটকাতে যায় সঞ্জু আর সাড্ডা। বেদ এরপর একটা ব্রিজের উপর উঠে আত্মহনন করার জন্য। সঞ্জু তখন তাকে আটকাতে থাকে। সে বলে চাচা আমি কথা দিচ্ছি আমি বিয়ে করার আগে তোমার বিয়ে দিব, তাও প্লিজ নিচে নেমে আসো, এমন পাগলামি করো না। তার চাচাটা তখন পা পিছলে পড়েই যাচ্ছিল আর চাচাকে আটকাতে সঞ্জুও পানিতে পড়ে যায়, তবে তারা দুজনই বেঁচে যায়, কিছুই হয় না তাদের। এবার সেখান থেকে তারা বাড়ি ফিরে আসে। তখনই ডাক্তার তাদেরকে জানায় হসপিটালে সব ব্যবস্থা করা হয়েছে, তারা এখন চাইলেই বেদকে নিয়ে যেতে পারবে, কিন্তু সমস্যা হচ্ছে অ্যাম্বুলেন্স আসতে অনেক সময় লাগবে, তাই বাড়িতে যে গাড়ি আছে সেটাতে করে পৌঁছে দিলেই ভালো হয়। সঞ্জু বলে ঠিক আছে আমি যাব চাচাকে দিয়ে আসতে। তার মা বলে বিয়ে তো তোর, তুই কিভাবে যাবি? সঞ্জু বলে বিয়ের আরো 2 দিন বাকি আছে মা, আমি চাচাকে দিয়ে ফিরেও আসতে পারবো, কোনো সমস্যা হবে না। তার মা বলে কিন্তু তাও আমার মন মানছে না। সঞ্জু বলে মা আমি চাচাকে খুব সম্মান করি, তাই আমাকে এই কাজটা করতে দাও প্লিজ, এখানে আর বাধা দিও না। এবার বাড়ির বাকিরাও রাজি হয় সঞ্জুকে যেতে দিতে, তাই সাড্ডা লাপ্পু আর সঞ্জু চলে যায় চাচাকে নিয়ে। সঞ্জুদের গাড়িটা তখন ফলো করছিল সেই 2টা লোক, তাদের মধ্যে একজনের নাম চবে আর একজনের নাম স্টালিন। তো যেতে যেতে পথে চবে সাড্ডাদেরকে বলে তাদের একটা টায়ার পাংচার, তাই গাড়ি থামাতে। সাড্ডাও তো বেশ চালাক ছিল, তাই সে সঞ্জু আর লাপ্পুকে বলে নিশ্চিত আমাদেরকে বোকা বানাতে চাইছে, কারণ এই গাড়ির টায়ার পাংচার আমি মানতেই পারবো না। সঞ্জু তখন বলে গাড়ি থামাবে না, চালিয়ে যাও, এরা ডাকাত হতে পারে। চবে স্টালিনকে বলে আরে ভাই এরা তো আমাদের ফাঁদে পা দিচ্ছে না। স্টালিন বলে সমস্যা নেই, আমিও দেখছি কিভাবে না দেয়। এবার তারা 2 গাড়ির মধ্যে প্রতিযোগিতা শুরু করে কে আগে যাবে। তখন সঞ্জু সাড্ডাকে বলে আগে তো ব্যারিকেড, কি করবে, থামাও তাড়াতাড়ি, না হলে তো অ্যাক্সিডেন্ট হতে পারে। সাড্ডা তারপরেও গাড়ি থামায় না, স্টালিনও থামায় না। তবে এখানে সাড্ডা স্মার্টলি গাড়ি অ্যাক্সিডেন্ট না করিয়েই সেখান থেকে নিয়ে যেতে পারে, কিন্তু স্টালিনের তো ঠিকই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গাড়ি আটকে যায় মাঝ পথে, তাই সাড্ডারা চলে যায় তাদের রেখে। এবার স্টালিন গাড়ির জন্য অন্য এক পথচারীর মাথায় বন্দুক ধরে আর তার গাড়ি নিয়ে আবারও বেরিয়ে পড়ে সাড্ডাদের ফলো করতে। দেখতে দেখতে রাত গড়িয়ে সকাল হয় আর চাচা বেদেরও ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি? জায়গাটা ভালোই লাগছে দেখতে, অনেকদিন পর বের হলাম বাড়ি থেকে, কিন্তু আমাকে বেঁধে রাখা হয়েছে কেন? আমাকে কি কিডন্যাপ করা হচ্ছে? সাড্ডা তখন হেসে বলে আরে চাচা তুমি যে কি বলো না, কিডন্যাপ কেন হবে? সঞ্জু বলতে থাকে চাচা তুমি যা ভাবছো তেমন কিছুই না। বেদ বলে আমি ভাবছি না, বরং আমি নিজ চোখে এটাই তো দেখছি যে আমাকে বেঁধে রাখা হয়েছে। এরপর সে সঞ্জুকে বলতে থাকে তুই আবার কবে তাদের দলে চলে গেলি? সঞ্জু বলে চাচা আমি তোমারই দলে আছি, আমি কারো দলে যাইনি। বেদ বলে তাহলে আমাকে কোথায় নেওয়া হচ্ছে? সঞ্জু তখন সত্যিটা বলতেই যাবে, সেই সময়ই তাকে আটকে দেয় সাড্ডা আর বলে বিয়ে করাতে নিয়ে যাচ্ছি চাচা। সঞ্জু বলে হ্যাঁ হ্যাঁ বিয়ে করাতে, আমি ওয়াদা করেছিলাম না আমার বিয়ের আগে তোমার বিয়ে করাবো, সেটাই করাতে যাচ্ছি। বেদ এসব শুনে বলে ও ওয়াদা তো করেছিলে, কিন্তু আমাকে বেঁধে কেন নিচ্ছ? সঞ্জু বলে ও এর কথার উত্তর সাড্ডা দিবে। সাড্ডা বলে চাচা মেয়ের ডিমান্ডই এটা, সে আপনাকে বেঁধে রাখতে বলেছে। বেদ তখন বলতে থাকে মেয়ের ছবি আছে নাকি, আমাকে দেখাও দেখি। তখন লুপ্পা একটা মেয়ের ছবি দেখিয়ে দেয়।
যা দেখে বেদ বলে, বাহ, মেয়ে তো দেখতে ভালোই, তো বাড়ির সবাই কি রাজি হয়ে গেছে? সঞ্জু বলে, হ্যাঁ চাচা, সবাই রাজি, কোনো সমস্যা নেই। এসব শুনে বেদ বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। সঞ্জু বলে, কেন চাচা, কেন বিশ্বাস হচ্ছে না? বেদ বলতে থাকে, আমাকে আগে এই বাঁধন খুলে দাও। সাড্ডা বলে, না চাচা, এটা অসম্ভব, এটা করা যাবে না, যতক্ষণ না বিয়ে হচ্ছে ততক্ষণ তো খোলা যাবে না। মেয়ে ডিমান্ড বলে কথা, কিন্তু বেদ তো কোনো কথাই শুনতে চায় না। সে বলে, আমি বলছি আমাকে খুলে দাও, তোমরা আমার সাথে কি খেলা খেলছো? যদি আমাকে তোমরা না খুলে দাও তাহলে কিন্তু আমি মেরেই ফেলবো। সাড্ডা তো মানা করেই যায়, সে কোনোভাবে তাকে খুলে দিবে না। বেদও তখন তার জুতা খুলে সাড্ডাকে ছুঁড়ে মারে, আর তখনই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে টায়ার পাংচার হয়ে যায়। এবার তো তারা পড়ে যায় চরম বিপদে। তাই লাপ্পুকে তারা পাঠায় টায়ারটা ঠিক করিয়ে আনতে। লাপ্পুও টায়ার ঠিক করানোর শপে চলে আসে। তখন সেই লোক জানায় এটা ঠিক করতে আধা ঘন্টা লাগবে। এদিকে বেদ সঞ্জু সাড্ডাকে বলে তার পি করতে হবে, তাই তার বাঁধন খুলতে হবে, নাহলে সে কিভাবে কি করবে। সঞ্জু তো তারপরেও বলে, না চাচা, তুমি পালিয়ে যাবে, এটা আমি করতে পারবো না। বেদ বলতে থাকে, আরে আমি এখানে কোথায় পালিয়ে যাব? আমাকে না খুলে দিলে আমি কিন্তু গাড়ির মধ্যেই করে দিব। এসব শুনে সঞ্জু আর সাড্ডা তখন বাধ্য হয়েই তার বাঁধন খুলে দেয় আর তার পাশেই দাঁড়িয়ে থাকে। কিন্তু বেদ তো ঠিকই সুযোগ বুঝে পালাতে শুরু করে। ততক্ষণে লাপ্পু টায়ার নিয়ে ফিরে আসে, তাই কোনো মতে চাচাকে আটকায় তারা আর দ্রুত ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে। কিন্তু প্রথম ইঞ্জেকশনটা লাপ্পুর বডিতে লেগে যায় আর সে সাথে সাথে ঘুমিয়ে পড়ে। আর পরেরটা কোনো মতে চাচাকে দিয়ে তাকে ঘুম পাড়ানো হয়। কিন্তু যাওয়ার পথে ঘুমে থাকা অবস্থাতেই চাচা কাপড় নষ্ট করে ফেলে পটি করে। তাই আর কোনো উপায় না পেয়ে গাড়ি থামিয়ে কোনো মতে চাচাকে বাইরে আনে তারা। কিন্তু বাইরে আনার সময় চাচার উপরেই সাড্ডা আর সঞ্জু দুজন পড়ে সাথে সাথে নোংরা হয়ে যায়। এদিকে সঞ্জুর বাবা মিষ্টির ফ্যামিলিকে জানায় যে ছোটবেলায় কত ভালো ছিল বেদ, সে সবাইকে খুব আদরে রাখতো, কত ভালোবাসতো। কিন্তু বড় হতে হতে তার মানসিক সমস্যাটা খুব বেড়ে যায়, যার চিকিৎসা অল্প বয়সে হলে ভালো ছিল। কিন্তু ওই সময় মানসিক সমস্যাকে এতটা গুরুত্ব দেওয়া হতো না, তাই তার ভাই আজ এমন হয়েছে। সঠিক সময়ে চিকিৎসা করলে হয়তো সে ভালো হয়ে যেত। কিন্তু এখন তো তারা জানেই না যে তারা কিভাবে তার ভাইকে ঠিক করবে বা আদৌ তার ভাই ঠিক হবে কিনা। তবে তার ভাইটা মন থেকে খুব ভালো আর সহজ সরল। এসব বলেই সে মন খারাপ করতে থাকে। এদিকে বেদ দেখে রাস্তায় পুলিশের হেল্পলাইন নাম্বার। সে তখন গেম খেলা রেখে সাথে সাথে পুলিশের কাছে কল দেয় আর বলে তাকে কিডন্যাপ করা হয়েছে, তারা যেন তাকে বাঁচায়। সঞ্জু তখন এটা দেখেই সাথে সাথে কল কেটে দেয় আর বলে, আরে চাচা, থানায় কল করলে কেন? কি করছো এসব? বেদ বলে, তোমাদের সবাইকে গ্রেফতার করিয়ে দিব। আমাকে কিডন্যাপ করা হচ্ছে তাই না? দেখাচ্ছি মজা। সাড্ডা বলে, আরে চাচা, আমাদেরকে গ্রেফতার করালে তোমার বিয়ে কে করাবে শুনি? তখন তো তোমার আজীবন বিয়ে না করেই কাটাতে হবে। বেদ বলে, শোনো, চাচা ডাকবে না, তুমি আমাদের ফ্যামিলির না। সাড্ডা বলে, আমি ফ্যামিলির না? এর থেকে ভালো হতো আমাকে একটা গালি দিয়ে দিতে, সে কথাটাও শুনতে ভালো লাগতো। কিন্তু এটা তুমি কি বললে? এবার তো চাচা শুরু করে আচ্ছা মতো গালি দেওয়া। এত পরিমাণ বাজে বাজে গালিগালাজ সে করতে থাকে যে বেচারা সাড্ডা কান্নাই করে দেয়। বেদ বলে, তুমি তো বললে গালি দিতে, তাহলে কাঁদছো কেন? চুপ করো, কান্না করো না। সাড্ডা বলে, আমি তোমাকে সঞ্জুর থেকেও বেশি ভালোবেসেছি চাচা, কিন্তু তুমি আজ আমার মন ভেঙে দিলে। তুমি জানো, ছোট থেকে আমি তোমাকে সব সময় সম্মান করেছি, কিন্তু তুমি সঞ্জুর জন্য মার খেয়েছিলে। সঞ্জুর জন্য তোমার ভালো চুল কাটাতে হয়েছিল, আর আমি তার দায়ে মার খাই। সঞ্জু বলে, এই ভাই চুপ কর না, তখন তো আমরা ছোট ছিলাম। সাড্ডা বলে, ছোট ছিলাম তো কি হয়েছে? চাচা বলেছে সে আমাকে ভালোবাসে না, আমি নাকি ফ্যামিলির না। আমি আজ সত্যি খুব কষ্ট পেয়েছি চাচা। এবার তো চাচা নিজেও সরি ফিল করে এইভাবে সাড্ডাকে কথা শোনানোর জন্য। এদিকে আবার চবে স্টালিনকে জানায় সে খোঁজ করেছে, তাদের গাড়ি 1 ঘন্টা আগেই গিয়েছে, সামনে গেলেই তারা পেয়ে যাবে। অন্যদিকে একটা জায়গায় গাড়ি থামিয়ে কিছু কিনতে যায় সঞ্জুরা। তখনই বেদ দেখে সোমা নামের একটা মেয়েকে, আর লাপ্পু এই সোমারই ছবি দেখিয়েছিল তাকে। আসলে এটা ইনস্টাগ্রামে পেয়েছিল সে, আর না বুঝেই লাপ্পু বেদকে এটা দেখিয়েছিল। সে তো আর ভাবেনি যে বাস্তবে তাদের কখনো এভাবে দেখা হবে, কিন্তু এখন তো ঠিকই বেদ তাকে দেখে ফেলেছে। এদিকে সঞ্জু আর সাড্ডা এইসব জানতে পেরে লাপ্পুকে দেয় একটা ধরে। তারপরই গাড়ি করে যাওয়ার সময় সোমার ভ্যান দেখে দেখে বেদের সে কি আনন্দ। তাদেরকে রীতিমতো সে বলতে থাকে তারা যেন সোমাকে সোমা না ডেকে চাচি ডাকে, আর কিভাবে বিয়ে হবে, কে কি করবে, সবকিছু সে ঠিক করে ফেলে। রীতিমতো স্বপ্ন দেখতে শুরু করে সে। সঞ্জুরাও তো তখন তাকে সত্যি বলতে পারছিল না, তাহলে তো চাচাকে আর কন্ট্রোল করা যাবে না, তাই তারা সবকিছু সহ্য করছিল। কারণ চাচা এখনো জানে না তাকে মেন্টাল হসপিটালে নেওয়া হচ্ছে।
তো মাঝপথেই আলাদা পথে চলে যায় সোমা আর সঞ্জুদের গাড়ি। বেদ এসব দেখে সঞ্জুকে বলে, এই গাড়ি ঘোরাও, কোনের গাড়ি তো চলে যাচ্ছে অন্যদিকে। সঞ্জু বলে, না চাচা, আমরা ঠিক পথেই যাচ্ছি। বেদ বলে, আমি জানি তোমরা আমাকে ধোকা দিচ্ছ, তাই বলছি চুপচাপ গাড়ি ঘোরাও। সাড্ডা বলে, না চাচা, তুমি বিয়েতে যাবে পরে, আগে ঘোড়ার গাড়িতে উঠতে হবে, তাই আমরা ওই দিকে যাচ্ছি। বেদ তখন তাদের কথা একটাও বিশ্বাস করে না, আর সিটের মধ্যেই বসে উপর নিচ করতে থাকে। তখন তার সিটের ভেতর থেকে পাউডারের মতো কিছু বের হয়ে আসে। লাপ্পু ওই ব্যাপারটা খেয়াল করে আর বলে, সঞ্জু ভাই, এখানে কি আছে মেডিসিনের মতো? তারা তো এসবে কোনো পাত্তাই দেয় না, তাদের মতো গাড়ি চালাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেই পাউডারের ধোঁয়া সবার নাকে চলে যায়, আর এতে করেই তাদের চোখের সামনে সবকিছু এলোমেলো হয়ে যায়। তারা এক অদ্ভুত নেশার মধ্যে ডুবে যায়। মনে মনে তারা ভাবছিল যে সামনে ডিস্কো ডান্স হচ্ছে, তাই তারা চারজনই নাচানাচি শুরু করে দেয়। নেশায় তারা একেবারে মাতলামো করতে থাকে। অর্থাৎ এখানেই লুকিয়ে রাখা আছে মাদক, আর এগুলো আছে বলেই তাদের পেছনে পড়ে আছে স্টালিনরা। সঞ্জুরা তো জানতোই না এসব, তাই তারা এখন এই মাদকের নেশায় মত্ত হয়ে যায়। দৃশ্য চলে যায় পরদিন। গাড়িতেই ঘুম ভাঙে সঞ্জুর। হ্যাঁ, তারা সব ঘুমিয়ে পড়েছিল। সেই সময় তাকে একজন কল করে আর বলে, আমি 10 বার কল করেছি, কল রিসিভ করছো না কেন? সঞ্জু জিজ্ঞেস করে, কে? লোকটা বলে, আমি কি সেটা জানা জরুরি নয়, আমি কি বলছি সেটা জানা জরুরি। তোমার গাড়িতে আমাদের 250 কোটি টাকার মাল আছে। সঞ্জু তখন রং নাম্বার বলে কল কেটে দেয়। তবে কল কাটার পরই তার মনে পড়ে গতকাল তাদের নেশা হয়ে যাওয়ার বিষয়টা, আর সে বুঝতে পারে 250 কোটি টাকার মাল আসলে মাদক, যেটা তাদের এই গাড়িতেই লুকানো আছে। সঞ্জু তখন সাথে সাথে সাড্ডাকে ঘুম থেকে তোলে আর আবারও কল ব্যাক করে বলে, স্যার, এখানে একটা ভুল হয়েছে, আমরা ইচ্ছে করে কিছু করিনি। লোকটা বলে, ভুল হয়েছে যখন, তখন ভুল শুধরে নাও, আমাকে আমার মাল ফিরিয়ে দাও। সঞ্জু বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বলুন কোথায় আসবো। তখন লোকটা তাদের ঠিকানা বলে দেয়। তারাও সেদিকেই যেতে থাকে। পথে যাওয়ার সময় লাপ্পু সঞ্জুকে বলে, ভাই, আমার কিন্তু ভীষণ ভয় করছে, চলো না আমরা থানায় যাই। সঞ্জু বলে, আর থানায় গিয়ে কি বলবো, গাড়ি তো এটা সাড্ডার নামে, কিছু বললে তো সাড্ডাই ফেসে যাবে। লাপ্পু বলে, এই সবকিছু হয়েছে সাড্ডা ভাইয়ের বোকামির জন্য। সাড্ডা বলে, আরে আমি কিভাবে জানবো টিকল এসব করবে? তো তারা এরপর চলে আসে সেই ঠিকানা অনুযায়ী মাদকগুলো ফেরত দিতে। কিন্তু যখনই স্টালিন আর চবেকে মাদক দিতে যাবে, তখনই চাচা গাড়ি ড্রাইভ করে পালিয়ে যায়। তাই গাড়ির পেছন পেছন বাইক নিয়ে যেতে থাকে সঞ্জু আর সাড্ডা, আর তাদের পেছনেও রেগে মেগে ছুটে যায় স্টালিনরা। অনেক পালানোর পর একটা টাইমে চাচাকে আটকাতে পারে সাড্ডা আর সঞ্জু। তবে তারা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করে বেশ ব্যথা পায়। সঞ্জু পরে সাড্ডাকে বলে, আমাদের উচিতই হয়নি চাচার সাথে গাড়ি করে যাওয়া, অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করলেই ভালো হতো, তাহলে আর এত এত বিপদে পড়তে হতো না। আর চাচা, তুমি একটু বোঝার চেষ্টা করো, তোমার চিকিৎসার দরকার, তুমি অসুস্থ, কেন বারবার আমাদের বিরক্ত করছো? এই কথা শুনেই তো চাচা তখন মন খারাপ করে ফেলে। সঞ্জু তখন মাথা ঠান্ডা করে বলে, চাচা, এখানে আমরা কেউ তোমার শত্রু না, আমরা সবাই তোমার ভালো চাই, তাই বলছি প্লিজ আমার কথাটা শোনো। বেদ বলে, আমার ভালো একমাত্র বিয়েতেই আছে, আমার বিয়ে করিয়ে দাও, আমি ভালো হয়ে যাব, মেয়েও আমার পছন্দ করা হয়ে গেছে। সঞ্জু বলে, আরে চাচা প্লিজ বন্ধ করো এসব। বেদ বলে, দেখো, যদি আমার ততদিনে কিছু হয়ে যায় তখন কি হবে? মানে চিকিৎসা করতে গেলে যদি তার কিছু হয়ে যায় আর বিয়েটা যদি না হয়, সেই চিন্তাই করছে সে। সঞ্জু তখন বলে, কিচ্ছু হবে না, প্লিজ এরকম কথা বলো না। তখন সাড্ডা বলে, সঞ্জু, পুলিশ সামনে, কি হবে এখন? চেকিং করলে তো আমরা মাদকের সাথে ধরা পড়বো, তারা তো আমাদের বিশ্বাস করতে চাইবে না। সঞ্জু বলে, আমাদের একদম নর্মাল থাকতে হবে, যেন তারা সন্দেহ করে সব চেকিং করতে শুরু না করে। তখনই সঞ্জুর মনে পড়ে চাচা যে মেন্টাল হসপিটালে যাবে, তার পারমিশন লেটারটা দেখালেই হবে। তাই সে লাপ্পুকে বলে লেটারটা দেখাতে, কিন্তু লাপ্পুর হাত থেকে লেটার নিয়ে চাচা সেটা খেয়েই ফেলে। সঞ্জু এসে বলে, কি ব্যাপার, লেটার কোথায়? সাড্ডা বলে, চাচা খেয়ে নিয়েছে। সঞ্জু এই কথা শুনে অবাক হয় আর বলে, কি, চাচা খেয়ে নিয়েছে? আমাকে তোমরা মেরেই ফেলবে এখন। সেই সময় পুলিশ এসে বলে, সবার মুখে আঘাত, গাড়ির এই বাজে অবস্থা, তার উপর একজন লোক বাধা, খুবই সন্দেহজনক, তাড়াতাড়ি গাড়ির তল্লাশি করো। সঞ্জু বলে, স্যার, আমি বলছি তো, আমার চাচা উনি মানসিকভাবে অসুস্থ, তাই তাকে এভাবে নিয়ে যাচ্ছি। কিন্তু পুলিশ কিচ্ছু মানে না, আর গাড়ির মধ্যেই বেহুশ করার মেডিসিন পায়। সঞ্জু বলে, এটা চাচার জন্যই ছিল স্যার, বিশ্বাস করুন, উনি আমাদের চাচা। কিন্তু পুলিশ তো একটা কথাও বিশ্বাস করে না, আর তাদেরকে সোজা থানায় টেনে আনে। বেদ তখন বেহুশ থাকার ভান ধরেই বসে থাকে। সঞ্জু আর সাড্ডা তো তাকে অনেক তোলার চেষ্টা করে, কিন্তু সে তো ওঠেই না। বুঝুন,
কি বেতাল। পুলিশ বলতে থাকে বেহুশ হয়ে আছে সে কি তোমার চাচা নাকি অন্য কেউ? সাড্ডা বলে চাচা অভিনয় করছেন। আর সঞ্জু বলতে থাকে হ্যাঁ অভিনয়, এটা বিশ্বাস করুন, কিছুক্ষণ আগেও সে তো সজাগ ছিল। তখন পুলিশের কাছে উপর মহল থেকে কল আসে আর বলা হয় বুড়া নামের এক ক্রিমিনাল জেল পালিয়েছিল আর সেই এলাকাতেই আছে। তার জন্য একটা পোস্টার বানিয়ে লাগানো হয় যাতে করে মানুষ এই ক্রিমিনালকে চিনতে পারে। এবার পুলিশ আলাদা করে সঞ্জু আর সাড্ডার সাথে কথা বলার সময় চাচা সেখান থেকে পালায়। বাইরে এসেও তারা চাচাকে আর পায় না। সঞ্জু বলে আমি বলেছিলাম চাচা অভিনয় করছেন, এবার আমরা চাচাকে কোথায় পাবো? সব আপনাদের জন্য হলো। পুলিশ তখন বলতে থাকে আম সরি, আমি আসলেই বুঝতে পারিনি যে ব্যাপারটা এমন হবে। আপনারা এক কাজ করুন, ওনার একটা ছবি পাঠিয়ে দিন, তাহলে মিসিং পোস্টার হিসেবে আমি লাগিয়ে দিব, খুঁজতে সুবিধা হবে। সাড্ডাও তখন ছবি পাঠিয়ে দেয় আর পুলিশ প্রিন্টারকে ছবি সেন্ড করে বলে একজন মিসিং পার্সনের ছবি পাঠানো হয়েছে, দ্রুত প্রিন্ট করে লাগিয়ে দাও। কিন্তু এখানেই হয়ে যায় গন্ডগোল। ক্রিমিনাল আর বেদের ছবি অদল বদল হয়ে ছেপে যায়। এখন বেদ হয়ে যায় ক্রিমিনাল, যাকে ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার, আর বুড়া হয়ে যায় সাধারণ মানুষ, যাকে খুঁজে দিতে পারলে 50,000 টাকা পুরস্কার। তো সিসি ক্যামেরাতে সঞ্জু আর সাড্ডা চাচাকে খুঁজতে থাকে আর দেখে সে কোথায় যাচ্ছে। তখনই তারা আইডিয়া করে চাচা গেলে নিশ্চিত সোমার ডান্স দেখতে তার কনসার্টেই গেছে, কারণ সোমা একজন ডান্সার। এদিকে পুলিশ অফিসার বুড়া কোথায় আছে সেটা জানতে পারে আর তাকে এসে বলে নিজে থেকে আত্মসমর্পণ করবে নাকি টেনে হিচড়ে নিয়ে যাব। বুড়া তার কথায় হাসতে থাকে। তখনই সেখানে পুলিশ অফিসার ইয়াদা ফাইট করতে শুরু করে তার লোকের সাথে। তবে এক পর্যায়ে গিয়ে সে আর পারে না আর তাকে বুড়া ধরে মারধর করে বলতে থাকে কি সব পাওয়ার শেষ? এই বলেই সে তাকে শুট করে দেয় পেছন থেকে। এইসব দেখে তো লাপ্পু ভীষণ ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি কল করে সঞ্জুকে। সঞ্জু তো তখন কনসার্টে ছিল, তাই তার আওয়াজই পাচ্ছিল না আর সাথে সাথে কলও কেটে যায়। এদিকে সঞ্জু আর সাড্ডা দেখে তার চাচাকে ধরে দিতে পারলে 50 লাখ টাকা দেয়া হবে, এই বলে পোস্টার বেরিয়েছে। সঞ্জু বলে এত টাকা কে বসিয়েছে, অদ্ভুত তো। তখনই কিছু লোক বেদকে দেখে চিনে ফেলে আর বলে আরে ভাই চলো, তোমাকেই তো আমরা খুঁজছি। বেদ বলে আই আমাকে ছাড়ো, দিব জুতা দিয়ে একটা, তাহলেই তোমাদের শিক্ষা হবে। এই বলেই বেদ সেখান থেকে পালিয়ে আসে সোমার নাচ দেখতে। কিন্তু তার তো টিকিট কেনার টাকা ছিল না, তাই সে স্বর্ণের রিং দিয়ে ভেতরে চলে যায়। গান দেখা শেষে পালাতে পালাতে সে সঞ্জুর গাড়িতে উঠে পড়ে আর সেখান থেকেই মাদকের ব্যাগ ভুলে নিয়ে উঠে পড়ে একটা বাসের ছাদে। ওইদিকে সঞ্জুদেরকে ধরে ফেলে স্টালিন আর তাদেরকে বলে মাদক কোথায়, চুপচাপ বের করে দাও, না হলে কিন্তু ঝামেলায় পড়তে হবে। সঞ্জুও তখন আসে গাড়ির ভেতর থেকে ব্যাগটা বের করে দিতে, কিন্তু ভেতরে তো কোনো মালই ছিল না। এইসব জানার পর স্টালিন অনেক রেগে যায় আর তাদেরকে মারতে আসে। কিন্তু তখনই গ্রামের লোকেরা এসে স্টালিনদের মারধর শুরু করে, কারণ তারাই তাদের গাড়ি সেদিন চুরি করেছিল আর আজ হাতে নাতে পেয়েছে, তাই ধোলাই করতে শুরু করে। এই সুযোগে পালিয়ে আসে সঞ্জু আর সাড্ডা। সাড্ডা বলে বড় জোর বেঁচে গেলাম, না হলে তো আজকেই দ্য এন্ড হয়ে যেত। সঞ্জু বলে তোমার কি মনে হয় এই লোকেরা আবারও আমাদের পেছনে আসবে না মাল নিতে? আবারও এরা আসবে, তাই আগে ভেবে দেখো মাল কোথায় গেছে, না হলে কিন্তু বিপদে পড়তে হবে। সাড্ডা বলে হ্যাঁ হ্যাঁ ভাবছি, বেশি প্যানিক করো না তো। সঞ্জু বলে প্যানিক করবো না, চাচাকে পাচ্ছি না, আমরা তাকে হসপিটালে দিব বলে বেরিয়েছিলাম, তার উপর এই লোকেরা আমাদের প্রাণের পেছনে পড়ে আছে, তুমি বুঝতে পারছো আমরা বেকার বেকার কত দিক থেকে ফেসে আছি। সাড্ডা বলে আচ্ছা তো ভাই তুই আমার উপর কেন রাগ ঝাড়ছিস, আমি কি করতে পারি এখানে? আর কেই বা জানতো এরকম এত কাহিনী আমাদের জন্য অপেক্ষা করবে। বাড়ি থেকে একবার বের হলেই তো তারপরে তাদের গাড়ির সাথে কিছুর একটা ধাক্কা লাগে। সঞ্জু দেখে কুকুর, এটা দেখেই তো সে কান্না শুরু করে দেয়, কারণ সে ভাবে কুকুরটা মারা গেছে। সাড্ডা তখন সঞ্জুকে বুঝিয়ে বলে যে তার জন্য কিছু হয়নি, সে তো কিছু করেনি। ঠিক তখনই কুকুরটা উঠে কামড় দিয়ে বসে সাড্ডার পেছনে, তাই এবার তাকে ডাক্তারের কাছে আনতে হয়। অন্যদিকে বনে বনে একা একাই লাপ্পু ঘুরে বেড়াচ্ছিল। তখনই তাকে মৌমাছি ধাওয়া করে। বেচারার সে এক নাজেহাল অবস্থা করে ছাড়ে। এর মধ্যেই থানায় এসে সঞ্জু আপডেট জিজ্ঞেস করে। তখন পুলিশ জানায় আরে কি আপডেট দিব, যেখানে আমাদের থানার চিফ অফিসার ইয়াদাবি কিডন্যাপ হয়ে গেছে। সঞ্জু বলে কি বলছেন, কি কিডন্যাপ? কিন্তু ওনার সাথেই তো আমাদের লাপ্পু গিয়েছিল, তার কি হয়েছে? পুলিশ বলে সেও হয়তো কিডন্যাপ হয়ে গেছে। সঞ্জু তখন রেগে মেগে বলে আরে এখানে কি কোনো আইন আছে নাকি নেই? এইভাবে বসে বসে আমাকে কথা বলছেন, তার উপর পোস্টারে ভুল ছাপিয়ে রেখেছেন, এসব কি? আপনারা একটা কাজও কি ঠিকভাবে করতে পারেন না? পুলিশ বলে আরে ভাই সেটার জন্য দায়ী আমরা না, প্রিন্টার ভুল করেছে।
আমরা এখানে কি করতে পারি? আচ্ছা ঠিক আছে, আমরা আবারও ঠিক করে সব ছাপিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তখনই সাড্ডা আসে আর সঞ্জু জানায় যে লাপ্পুও কিডন্যাপ হয়ে গেছে। সাড্ডা এই কথা শুনে বলে, কি বলছিস কি এসব? পুলিশ কি করছে এখন? পুলিশ বলে, কি আবার করবে, বুড়া কিডন্যাপ করেছে, সে খুব ভয়ঙ্কর লোক, তাই দেখা যাক কিভাবে কি করা যায়। এবার বাইরে এসে এই সব সঞ্জু মিষ্টিকে জানায় আর এরপরই চলে আসে সাড্ডার কাছে। সে তার সাথে কথা বলছিল আর ড্রিঙ্ক করছিল, কারণ সে অনেক বেশি হতাশায় পড়ে যায়। এদিকে দেখা যায় বেদের পরদিনই ঘুম ভাঙে আর সে তো ছিল সোমার বাসের ছাদে। ছাদ থেকেই সে বলছিল, কেউ কি আছে, আমাকে প্লিজ হেল্প করো। কারো সারা শব্দ না পেয়ে সে ছাদের জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়ে আর ঢুকতেই তার কাছে একটা মদের বোতল গড়িয়ে আসে। তখনই সে সামনে তাকায় আর দেখে সোমা ঘুমিয়ে আছে। সে তো সোমাকে দেখেই খুশিতে আত্মহারা হয়ে যায় আর পরে মদের বোতল থেকে মদ খেতে শুরু করে অবলীলায়। এদিকে লাপ্পুকে দেখা যায় সে অনেক কষ্ট করে জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় এসে পৌঁছায়, কিন্তু কোনো গাড়ি তার জন্য থামছিল না, যা দেখে লাপ্পুর চাচার উপর খুব রাগ হচ্ছিল, কারণ চাচার জন্যই তো এত সব ঝামেলায় পড়তে হলো। এদিকে চাচা সোমার পাশে গিয়ে শুয়ে তার সাথে কথা বলতে থাকে। সেই সময় সোমার ঘুম ভাঙতেই তাকে সে মাথায় মেরে বেহুশ করে ফেলতে চায়। সোমা তখন তার আন্টিকে ডেকে বলে, এটা কে, তাকে এখান থেকে বের করে দাও। তো তাকে বের করার সময় সোমার অ্যাসিস্ট্যান্ট জানায়, এই লোকের নামে তো পোস্টার ছেপেছে, তাকে খুঁজে দিতে পারলে 50 লাখ টাকা দেয়া হবে। সোমার কথা জানার পরই বেদকে তার বাসেই রেখে দেয়। এদিকে বুড়া যাচ্ছিল ইন্সপেক্টরকে নিয়ে, তখনই পথে সে দেখে তার নামের পোস্টার আর সেখানে 2টা জিরো কম, অর্থাৎ তাকে খুঁজে দিলে 50,000 টাকা দেয়া হবে। বুড়া এটা দেখে তার লোকেদের বলে, আমার মতো এত বড় মাপের ক্রিমিনাল ধরে দিলে মাত্র 50,000, এখানে তো 50 লাখ হওয়ার কথা। 2টা জিরো কম দিয়েছে বদমাইশরা, আমার মান সম্মানে লাগছে এটা, বুঝুন। তো তার লোকেরা বলে, এই সরকার এমনই দুর্নীতিবাজ যে আপনাকে ধরিয়ে দেওয়ার জন্য 50 লাখ থেকে 50,000 করেছে, কিপটা। তবে আমার মনে হয় এটা ভুল হয়েছে ভাই। বুড়া বলে, আমার মান সম্মান নিয়ে ভুল করেছে এরা, এবার সরকার দেখবে আমি কি তাণ্ডব করি, ভয় যদি কেঁপে না ওঠে তাহলে বলবে। এদিকে সোমা সঞ্জুকে কল করে আর বলে, আপনার হারিয়ে যাওয়া লোক আমার কাছে আছে, 50 লাখ টাকা দিয়ে তাকে নিয়ে যান। সাড্ডা বলে, আরে এটা ভুলে প্রিন্ট করা হয়েছে। সোমা বলে, নাটক করবেন না, আমি বলেছি টাকা আনলে তবেই তাকে পাবেন। সঞ্জু বলে, আচ্ছা ঠিক আছে, ঠিকানা দিন, আমি টাকা নিয়ে আসছি, ততক্ষণ প্লিজ চাচার খেয়াল রাখবেন। সোমা বলে, আপনি আমার কথা রাখলে আমিও ওনার খেয়াল রাখবো। সাড্ডা বলতে থাকে, আরে আমাদের চাচা পাগল। সোমা বলে, মানে? সঞ্জু বলতে থাকে, না পাগল না, মানে হালকা সমস্যা আছে মাথায় আর কি, তাই আপনি প্লিজ উনাকে একটু দেখে রাখবেন। সাড্ডা বলে, চাচার পালিয়ে যাওয়ার অভ্যাস আছে কিন্তু, তাই দেখে রাখবেন, না হলে কখন পালিয়ে যাবে বুঝতেই পারবেন না। সোমা এসব শুনে বলে, সে পালাবে না, আমি প্রমিস করছি, টাকা নিয়ে জলদি চলে আসুন। সঞ্জুও বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসছি। এদিকে মাঝপথে লাপ্পুকে পেয়ে যায় স্টালিন আর চবে। তারা তাকে তুলে এনে মারধর করে আর জিজ্ঞেস করে তার ভাই কোথায় আর মাল কোথায়। লাপ্পু বলে, আরে আমি নিজেই কিছু জানি না, তবে আমাকে মোবাইল দাও, আমি জিজ্ঞেস করছি। এবার তো কল করেও কাউকে পায় না লাপ্পু, তাই তারা তাকে আবারও খুব মারধর করতে থাকে। বেচারা মার খেতে খেতেই তার জীবনটা গেল। এদিকে সঞ্জু সাড্ডা ব্যাংক থেকে 50 লাখ টাকা তুলতে আসে। টাকা নিয়ে যাওয়ার সময় সেখানে আবার ব্যাংক ডাকাতি করতে আসে বুড়া আর তার লোকেরা। সে সবাইকে বন্দুক দেখিয়ে বলে হাত তুলে রাখতে। ব্যাংকার জানায় ব্যাংকে টাকা নেই। তখন বুড়া দেখে টাকার ব্যাগ তো সঞ্জুর কাছে। সঞ্জু বলে, না না, এটা দেওয়া যাবে না, প্লিজ, এটা আমার খুব প্রয়োজন। বুড়া বলতে থাকে, পাগল নাকি, মরতে চাস? সঞ্জু তো তখন টানাটানি করতে থাকে আর বুড়াকে ফেলে তার বন্দুক তার দিকেই তাক করে। এরপরই সেখান থেকে কোনো মতে পালিয়ে আসে। বুড়াও তখন তার লোকেদের নিয়ে তার পেছন পেছন যায়, কারণ সে তো এত সহজে ছাড়বে না, সে তো একের পর এক শুট করতে থাকে। সঞ্জু তো এবার বেশ ভয় পেয়ে যায়, কারণ তার এখন এমন মনে হচ্ছিল যে এরা তাদেরকে না খুন করে ছাড়বে না। সাড্ডা তখন ভয়ে ভয়ে বলে, কি করব এখন আমরা, এরা তো আমাদের ছাড়তেই চাইছে না, তার উপর একের পর এক শুট করে যাচ্ছে, কি করব বলো তো? সঞ্জু বলে, আর কোনো উপায় নেই, টাকার ব্যাগটা ফেলে দে, তারাই টাকার জন্যই পেছনে পড়েছে, তাই তাদেরকে তাদের টাকার ব্যাগটা দিয়ে দে। সাড্ডা বলে, কি বলছিস, এতগুলো টাকা ফেলে দিব তাদের? সঞ্জু বলে, তাহলে কি তুই গুলি খেতে চাস? আমার কাছে টাকার থেকে প্রাণের মূল্য বেশি, তাই চুপচাপ টাকাটা তাদের দিকে ছুঁড়ে ফেল। এবার সাড্ডাও তার কথা মতো টাকার ব্যাগ তাদের দিকে ফেলে দেয়,
কিন্তু বুড়া টাকার ব্যাগ পাওয়ার পরেও তাদের পেছন ছাড়ে না, কারণ সঞ্জু তার ইগো হার্ট করেছে তার দিকে বন্দুক তাক করে। তাই সঞ্জুকে তো সে ছাড়বে না, যে করেই হোক সে তাকে ধরেই ছাড়বে। এদিকে লাপ্পুকে দেখা যায় স্টালিনরা আবারও সুযোগ দেয় কল করার, আর এই দৃশ্যটাই আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। লাপ্পুও তখন কল করে, কিন্তু কল তো কেউ রিসিভ করে না। সে তো ভীষণ চিন্তায় পড়ে যায়। এদিকে আবারও সেই বুড়াকে দেখানো হয়, সে বন্দুক তাক করে সঞ্জুর দিকে। সঞ্জু বলতে থাকে, আমরা তো সব টাকা দিয়েই দিয়েছি, তাহলে কেন খামোখা আপনি আমাদের পেছনে পড়ে আছেন? সমস্যা কি? প্লিজ আমাদের যেতে দিন। কিন্তু বুড়া তো কোনো কথাই শুনতে চায় না, আর তাদের দিকে শুট করতে যায়। সাড্ডা এটা দেখে তাড়াতাড়ি গাড়ি ঘোরায়, আর সেটা চলতে চলতে গিয়ে আটকায় একটা খাদের সামনে। এদিকে লাপ্পুকে মারার জন্য তারা বন্দুক তাক করে। লাপ্পু তো অনেক বেশি ভয় পেয়ে যায়। সে বারবার রিকোয়েস্ট করতে থাকে তাকে যেন না মারা হয়, তারা যেন তাকে ছেড়ে দেয়। এদিকে গাড়ির বাইরে ঝুলেছিল সাড্ডা। সঞ্জু তখন অনেক কষ্ট করে তাকে গাড়ির ভেতরে টেনে আনে, কিন্তু তাও গাড়ি ব্যালেন্স হারিয়ে ইচ্ছে মতো নিচের দিকে যেতে থাকে। তারা তো প্রচন্ড ভয় পেয়ে যায়। এদিকে সোমা বেদকে ঘুম থেকে ওঠার পর তাকে জুস খেতে দেয়। বেদ তো তখন একভাবেই তার দিকে তাকিয়েছিল, কারণ সে তো সোমার জন্য ফিদা হয়ে গেছে। এসব দেখে সোমা হেসে বলে, আমার দিকে এইভাবে তাকিও না। বেদ তো তখন অনেক খুশি যে সোমা তাকে পছন্দ করে। আসলে সোমা তো তাকে টলারেট করছিল টাকা আসা পর্যন্ত, না হলে সে কখন তাকে বাইরে বের করে দিত। এরপরই বাইরে গিয়ে এসে দেখে এদিকেই আসছে বুড়া আর তার লোকেরা। এটা দেখেই তো সোমা তাকে লুকিয়ে রাখে। এরপরই বুড়া এসে দাঁড়ায় সোমার সামনে আর তাকে ইনভাইট করে তার অভিষেকে আসার জন্য। সোমা বলে সে তো পারবে না, তার তো শো আছে। ওই সময় বেদ আওয়াজ করলে বুড়া সেটা শুনতে পায় আর জিজ্ঞেস করে, কে এটা? কে আছে এখানে? সোমা তখন বলতে থাকে, আর একটা লোক যার বিনিময়ে 50 লাখ টাকা পাওয়া যাবে। সে আবার ভাবছে আমাকে সে বিয়ে করতে পারবে, তাই সে এখানে আছে। বুড়া এসব কথা শুনে বেদকে বাইরে ডাকে আর বলে, আমি হচ্ছি আপনার হবু বউয়ের ফ্যামিলি, তাই চলুন আপনাকে বাকি ফ্যামিলির সাথে পরিচয় করাই। বেদ তো খুব খুশি যে তার বিয়ে সত্যি সত্যিই তাহলে হতে যাচ্ছে। এই খুশিতে সে বুড়ার সাথেই চলে যায়, কিচ্ছু বলে না। এদিকে লাপ্পু সুযোগ বুঝে বন্দুক নিজে নিয়ে স্টালিনার চবেকে ইচ্ছে মতো মারে, আর তাদেরকে কোনো মতে ভাগিয়ে সে চলে যায় তার প্রাণ বাঁচিয়ে। অন্যদিকে আমরা সঞ্জু আর সাড্ডাকে দেখি, তাদের গাড়ি এসে থামে একটা পাথরের মধ্যে। তারা তো বেহুশ ছিল, তারা তো ভেবেছিল তারা মরেই গেছে, বাঁচার তো সম্ভাবনাই নেই। কিন্তু দেখা যায় এই যাত্রায় তারা ঠিকই বেঁচে যায়। তখনই সঞ্জুকে কল করে সোমা আর জানায় তাকে এখন বুড়ার গ্রামে আসতে হবে, কারণ তার চাচাকে সে নিয়ে গেছে তার গ্রামে। কিছুক্ষণ পরই দেখা যায় সঞ্জুকে কল করে লাপ্পু। সঞ্জু বলে, লাপ্পু তুই কোথায়, ঠিক আছিস তো? লাপ্পু বলে, আরে ভাই আর বলো না, আমি তো মরতে মরতে বেঁচে আছি, তোমরা কোথায় আছো সেটা বলো। সঞ্জু বলে, আমরাও মরতে মরতেই ফিরেছি, আর এখন যাচ্ছি হান্টারগঞ্জে চাচাকে বাঁচাতে। লাপ্পু বলে, ভাই তোমরা চিন্তা করো না, আমার হাতে এখন বন্দুক চলে এসেছে, এবার সব কয়টাকে মেরে পিস পিস করে রাখবো, আমিও আসছি। এই বলেই লাপ্পু একটা গাড়িতে উঠে পড়ে সেই গ্রামে আসার জন্য, এক চাচাকে নিয়ে কি না হুলস্থুল কাণ্ড। এদিকে সঞ্জুদের গাড়ির একজন লোক জানায় এই গ্রামের বেশিরভাগই ক্রিমিনাল, খুব ভয়ঙ্কর গ্রাম বলা যায় এটাকে, তাই তো সেখানে পুলিশ পর্যন্ত যায় না ভয়ে। সঞ্জু এসব শুনে বলে, তাই নাকি? লোকটা বলে, হ্যাঁ এখনো সময় আছে, ফিরে যাও, তোমাদেরই ভালো হবে, এই গ্রামে যেও না। কিন্তু তাও সঞ্জুরা লুকিয়ে লুকিয়ে সেই গ্রামে এসে পড়ে। এদিকে স্টেজে নাচ শেষে সোমা চলে যায়। তখন বেদকে বুড়া বলে, সত্যিই তাকে বিয়ে করতে চাও? বেদ বলে, হ্যাঁ। বুড়া বলে, তাহলে স্টেজে উঠে তাকে নিজের মনের কথা বলে দাও, সুযোগ আর সময় দুইটাই আছে, যাও উঠে পড়ো স্টেজে। বেদও তখন খুশি মনে সত্যি সত্যি স্টেজে উঠে পড়ে। সে উঠে কথা বলতেই সবাই হাসাহাসি শুরু করে। সেখানে সঞ্জু আর সাড্ডাও লুকিয়েছিল। বুড়া তখন সবাইকে বলে, তোমরা চুপ করো, তাকে কথা বলতে দাও। তো বেদ তখন সেখানে তার আর সোমার বিয়ের কথা, ভালোবাসার কথা বলা শুরু করে। সে তো বেশ এক্সাইটেড ছিল, কিন্তু সেই সময়ই সেখানে সোমা চলে আসে আর বলে, চুপ করুন, কি সব বলছেন, এখানে কোনো বিয়ে টিয়ে হচ্ছে না, সব মজা ছিল, মিথ্যা ছিল, বুঝতে পারছেন না কিছু? তখন বাকি সব লোকেরাও অনেক আজে বাজে কথা বলতে শুরু করে। সবাই বেদকে পাগল বলতে থাকে আর তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে, তাকে অনেক অপমান অপদস্থ করতে থাকে। এসব দেখে বেদেরও খুব খারাপ লাগে। সে তখন বুড়াকে বলে, আপনি দেখুন না এরা আমাকে কি বলছে, এমন করছে কেন? আমি তো পাগল না, তারা আমাকে পাগল বলছে কেন? বুড়া তখন বলে, তুই আসলেই একটা পাগল,
তখন সবাই সেখানে হাসতে থাকে আর বেদের তখন খুব কষ্ট হতে শুরু হয়, কারণ সবাই এখানে তাকে অনেক ছোট করে কথা বলছিল, তাকে অনেক অপমান করছিল। এদিকে সঞ্জু আর সাড্ডা নিজের প্রিয় চাচার এই অবস্থা দেখে খুব রেগে যায়। তারা কি করবে সেটাই ভেবে পাচ্ছিল না, কারণ আশেপাশে বুড়ার সব লোকেরা তো বন্দুক হাতে আছে। তাদের সাথে এরা কিভাবে লড়াই করবে? একটু থেকে একটু হলেই তো বন্দুক চালিয়ে দিবে। তো তারা যখন এসব ভাবছিল, তখনই পেছন থেকে বুড়ার একজন লোক তাদের গায়ে হাত দিয়ে ডাকে। পেছনে তাকিয়েই তো তারা দুজন একেবারে শক। তারা এবার বুঝতে পারে যে তারা ধরা পড়ে গেছে। এবার কি হবে সেটা নিয়ে তারা চিন্তায় পড়ে যায়। তখন তো সবাই তার চাচাকে পাগল পাগল বলছিল। চাচা তো তখন এই সব কিছুতে এতই কষ্ট পায় যে সে একেবারে কাঁদো কাঁদো হয়ে যায়। সঞ্জু তো আর এসব নিতে পারে না, তাই সে সেখানে এসে হাজির হয় আর বলতে থাকে, প্লিজ থামুন, উনি আমার চাচা হন, তাই অন্তত এইভাবে কথা বলবেন না। প্রত্যেকটা মানুষেরই সম্মান পাওয়ার অধিকার আছে, আর তাছাড়া এখানে ওনার কোনো দোষ নেই, দোষ আমার। আমি মিথ্যা বলেছি সোমার ব্যাপারে, তাই চাচা এমনটা করছে। সে তো কিছুই জানতো না, তাই প্লিজ আমার চাচাকে যেতে দিন। আপনারা কেউ এমন করবেন না, একটু বোঝার চেষ্টা করুন। কিন্তু তখনই বুড়ার লোকেরা বলে, আমাদের 50 লাখ টাকা চাই, না হলে তো আমরা ছাড়বো না। সাড্ডা তখন বলতে থাকে, আবারও টাকা? সব টাকা তো নিয়েই গেছেন, আবার কি? তাছাড়া এটা ভুল প্রিন্ট হয়েছিল, আগেও তো বলেছি, কিন্তু তারপরেও আমরা আমাদের চাচার জন্য টাকা দিয়েছি। এখন তো অন্তত এসব বাদ দিন। এসব শুনে বুড়া বলে, সেটা তো আমার ডাকাতির পরিশ্রমের টাকা, এই টাকা তো চাচাকে ফিরে পাওয়ার টাকা নয়, তাই এখন আমাদেরকে আরো 50 লাখ দিতে হবে, তবেই তোমার চাচাকে নিয়ে যেতে পারবে, তার আগে না। টাকা ছাড়া তো আমরা কাউকে ছাড়ছি না। সঞ্জু তখন কি বা করবে? চাচার জন্য এতগুলো টাকা দিতেও সে রাজি হয়ে যায়, কারণ এছাড়া তো তারা এই গুন্ডাদের সাথে কখনোই পেরে উঠবে না। তারা যখন এসব নিয়ে কথা বলছিল, তখনই সেখানে লাপ্পু আসে, আর সেও তো এখানে এসেই ধরা পড়ে যায়। তারা কেউ কিচ্ছু করতে পারছিল না, তারা সবাই বুড়ার লোকেদের কাছে কাবু হয়ে পড়ে। তো বেশ কিছুক্ষণ পর স্টালিন আসে সেখানে, আর এসেই বলতে থাকে, এরাই তো তাদের মাল নিয়েছে, তাই সে যেন এখনই সেই সবকিছু বের করতে বলে। বুড়াও তখন বলতে থাকে, তাই নাকি? তাহলে মাল কোথায়? বেদ তখন এই সবকিছু শুনে খুব ভালো করেই বুঝতে পারে তারা যেই মাল খুঁজছে সেই ব্যাগটা তো তার সাথে ছিল, তাই সে সাথে সাথে সেই ব্যাগটা এনে দেয়, কারণ সে সঞ্জু আর সাড্ডাকে বিপদে ফেলে দিয়েছে। নিজের জন্য তার ভাতিজারা বিপদে পড়েছে, এই ব্যাপারটা সে ভালো করেই বুঝতে পারে, তাই তার অনেক খারাপ লাগে। এ কারণেই সে তাড়াতাড়ি ব্যাগটা এনে দেয়। এবার তো এই ব্যাগ পাওয়ার পর স্টালিন আর চবেকে না দিয়ে সম্পূর্ণটা বুড়া নিজেই রেখে দেয়। এসব দেখে স্টালিনরা অবাক হয়ে যায়, আর এরপরই বুড়া বলে, এবার সে সব কয়টাকে মারবে, কাউকে আস্ত রাখবে না। সঞ্জু তো এই কথা শুনে খুব ঘাবড়ে যায়, আর তাকে রিকোয়েস্ট করতে থাকে যে সে যেন তাদেরকে যেতে দেয়, কারণ টাকা মাদক সবই তো তারা দিয়ে দিয়েছে, এখন অন্তত তাদের প্রাণটা ভিক্ষা দিক, সেটা যেন সে অন্তত না নেয়। কিন্তু বুড়া বলে, সেটা তো সম্ভব না, কারণ এখানে কেউ একবার আসলে সে আর জীবিত হয়ে ফেরে না, তাকে লাশ হয়েই ফিরতে হয়। এই বলেই সে সঞ্জুকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয়। এটা দেখে বেদ আর নিজেকে থামিয়ে রাখতে পারে না, সে তখনই শক্ত কিছু একটা ছুঁড়ে মারে বুড়ার মুখে। বুড়া তো এবার খুবই রেগে যায়, আর সবাইকে লাইনে দাঁড় করায় একে একে সব কয়জনকে মারার জন্য। সে প্রথমে বেদকে শুট করতে যায়। সবাই তো অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, কিন্তু সেই সময়ই ইন্সপেক্টর ইয়াদব ছাড়া পেয়ে চলে আসে, আর সে আতশবাজি নিয়ে হামলা করে। সব দিকে একে একে বাজি ফুটতে থাকে, আর সবাই তখন এলোপাথারি ভাবে পালাতে শুরু করে। দেখা যায় পালাতে পালাতে সবাই এসে একটা রুমের মধ্যে জড়ো হয়। সেখানে স্টালিনের হাতের মাদকের ব্যাগ নিয়ে বুড়া সহ তার লোকেরা টানাটানি করছিল। ইন্সপেক্টর ইয়াদবও সেখানে ছিল, আর সেই সাথে চাচা সঞ্জু সাড্ডা লাপ্পু সবাই ছিল। আর এই টানাটানিতে একটা সময় ব্যাগটায় ছিঁড়ে মাদক বেরিয়ে আসে, যার ফলে সেখানে সবার নেশা হয়ে যায়, আর সবাই অদ্ভুতভাবে হাসাহাসি শুরু করে। সবাই একেবারে নেশায় মত্ত হয়ে গিয়েছিল। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়, আর দেখা যায় সেখান থেকে ফিরে এসে বিয়ে হয়ে যায় সঞ্জুর, আর ওদিকে স্টালিন আর চবের জেল হয়। চাচা হসপিটালে চলে যায় চিকিৎসার জন্য, আর এদিকে তো বুড়া বাজি ফুটে সোজা চলে যায় আকাশে। আর এই ফানি দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে
সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।